হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি বলছিলাম সাধারণ পদ্ধতিতে শুধু অ্যালকোহল আর অ্যালকেনের নামকরণ করা যায়, তাই না? তবে আরো একটা যৌগের নামকরণ করা যায়। ঠিক আছে, আরো একটা সমগোত্রীয় যৌগের নামকরণ করা যায়। এটা আমি গত ক্লাসে বলি নাই। এটার জন্য দুঃখিত। এটা আমার একটা মিস্টেক ছিল। ঠিক আছে? তাহলে গত ক্লাসে কারেকশন। কারেকশন। ঠিক আছে? সমগোত্রীয়, সরি কি বলতেছি? সমগোত্রীয় বলতেছি। ইয়া সাধারণ পদ্ধতিতে আরো একটা সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামকরণ করা যায়, সেটা হচ্ছে ইথার সমগোত্রীয় শ্রেণীদের। ঠিক আছে? কাদের? ইথার সমগোত্রীয় শ্রেণীদের। দেখি ইথারের সংকেত কি বলতো? ও আর ভেরি গুড, পাঁচশো কেমনে লেখা কোথায় দেখলি? আচ্ছা, বুঝছি। কারণ এগুলো ভুলে যাওয়ার কথা, পড়া জায়গায় তো খরচ এটা আমি জানি। নোট করলে হবে না, এগুলো পড়তে হবে তো। ইথার সমগোত্রীয় জিনিসগুলা, ইথারের সংকেত কি, গাঠনিক সংকেত কি, জেনারেল সংকেত কি, তারপর অ্যাস্টারের সংকেত কি, এগুলো ফুল মুখস্থ হয়ে যেতে হবে, নাহলে আগাইতে পারবো না। ঠিক আছে, পরে সব নতুন নতুন লাগবে। সাধারণ পদ্ধতিতে ইথারের নামকরণ। ওকে, সাধারণ পদ্ধতিতে এটা জাস্ট মিস গেছিল। আমরা কি বলছিলাম গত ক্লাস? আমরা বলছিলাম সাধারণ পদ্ধতিতে ইয়ার নামকরণ করা যায়, কার করা যায়? অ্যালকোহল আর অ্যালকেনের। কিন্তু আরো একটা যৌগের নামকরণ করা যায়, সে ইথার সমগোত্রীয়দের, সমগোত্রীয় যৌগের নামকরণ করা যায়। ঠিক আছে, দেখি একটা যৌগ লিখে দিই, তুই নাম বলবি। ঠিক আছে? CH3 ও CH3, দেখি বলতো এই যৌগটার নামকরণ কি, নাম কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা আমি একটা দেখাই দিই। ঠিক আছে, সাধারণ, না সাধারণ পদ্ধতিতে আবার ইথারের নামকরণে একটু বেশ কম আছে। ঠিক আছে, সেই জন্য একটা দেখাই দিচ্ছি। তবে সব অনেক ইজি, মানে কোনো প্যাচ নাই, কোনো প্যাচ নাই। নামের শেষে ইথার বসবে, আর ইথার অবশ্যই, ইথারের সঙ্গে কি আর, ও আর না। এখন আর মানে কি? অ্যালকাইল, এটাও অ্যালকাইল। এখন এটা ম্যান্ডেটরি না যে এই দুইটা আরই সেম অ্যালকাইল মূলক হইতে হবে। হয়তো ভিন্ন অ্যালকাইল হবে, নতুবা সেম অ্যালকাইল মূলক হইতে পারে, এটা ওদের ইচ্ছা, এটা ব্যাপার না। ঠিক আছে, তাহলে এখানে এ এ অ্যালকাইল মূলকটার নাম কি বলতো? এই যে এই অ্যালকাইল মূলকটার নাম, এই ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম কি বলতো? এই অ্যালকাইল মূলকটার নাম মিথাইল। এটার নামও কি বলতো? মিথাইল। তাহলে মিথাইল আছে কয়টা? দুইটা। তাহলে নামকরণ হবে ডাইমিথাইল ইথার। ঠিক আছে, মানে একদম নর্মাল, কোনো ভ্যাস নেই, কোনো রুলসও নেই, কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এখন আমি আরেকটা দিই, এটা তুই করবি। দেখি কত উগান্ডাবাসী, উগান্ডাবাসীটার নাম কর। কি মিথার ইথার? হ্যাঁ দেখি বল। হ্যাঁ, পাত্তসোস, পাত্তসোস, ভেরি গুড, ভেরি গুড। নামের শেষে ইথার হবে, ক্লু দিয়ে দিলাম, নামের শেষে ইথার হবে। এখন এখানে, এখন এখানে এটা হচ্ছে ইথাইল মূলক, এটা হচ্ছে মিথাইল মূলক, ঠিক না? এখানে কি ছিল? এটা মিথাইল মূলক, এটা মিথাইল মূলক, দুইটা মিথাইল মূলক মিলে ডাইমিথাইল, আর এটা একটা ইথার যৌগ, তাই ইথার। ঠিক আছে, এখানে কি হবে? একটা মিথাইল একটা ইথাইল। ঠিক আছে, তাহলে নাম করো এই যে ইথাইল মিথাইল ইথার, আর কিছুই না। বলছিলে কোনো প্যাচ নাই। ইথার, হ্যাঁ, ইথাইল মিথাইল
ইথার, ঠিক আছে। এখন আমি একটা কাজ করব, এটাকে এভাবে না লিখে আমি একটা কাজ করি, মিথাইল ইথাইল ইথার লিখি, ঠিক আছে। মিথাইল ইথাইল ইথার, ইথাইল ইথার, ভুল হবে আমার? এই যে মিথাইল ইথাইল ইথার লিখলে ভুল হবে? এটা হচ্ছে মিথাইল মূলক, আর এটা ইথাইল মূলক, আর এটা একটা ইথার যৌগ, ঠিক ঠিক আছে। মিথাইল ইথাইল ইথার, নামকরণ ঠিক আছে কিনা বল। এবার নামকরণ করলে তোকে টিচারে কি করবে, এবার বড় করে একটা ক্রস করে দিবে, ঠিক আছে। এটা করে, ভেরি গুড, ভেরি গুড। আমি আমি এটা শুরুতে ভুল লেখার কথা ছিল, আমি হুট করে সঠিকটা লিখে ফেলছিলাম, ঠিক আছে। এই জায়গাটা ভুল লিখছি এই কারণে, কারণ ভুল না করলে শিখতি না। এটা হবে কি, এটা হবে ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। কেন ইথাইল মিথাইল ইথার হবে? কারণ হচ্ছে যে অ্যালফাবেটিক্যালি ই আগে, এম এর আগে ই আগে, ঠিক আছে। ইথার, যেহেতু ই, ই হচ্ছে কি এম এর আগে পড়ে, অ্যালফাবেটিক্যালি অর্ডার করলে এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করলে ই এম এর আগে পড়ে না, তাহলে ই যেটা ওয়ার্ড আগে পড়তেছে সেই অ্যালকাইল মূলকটা আগে লিখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে এটা নোট করে দিই, ঠিক আছে, কারণ আমার কথা তো আর 2 দিন পর ভুলে যাবে, আমার কথার তো দাম নেই, ঠিক আছে। যদি, সেই জন্য এগুলো নোট করে দিতে হবে। যদি অক্সিজেন বলতেছি মানে অক্সিজেনই ইথার আর কি, ঠিক আছে। ইথারের দুই পাশে, ওয়ের দুই পাশে, ওয়ের দুই পাশে দুই ধরনের অ্যালকাইল মূলক থাকে, 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 তবে ইংরেজি অ্যালফাবেটিক্যালি অর্ডারে যেটা আগে আসে সেটার নামকরণ আগে করবো, ঠিক আছে। অ্যালকাইল মূলক থাকে, তবে তবে ইংরেজি অ্যালফাবেটিক্যালি অর্ডারে, আজকে লেখা ঠিক আছে নি, অর্ডারে ইথারের, এটা কিভাবে সাথে লেখা যায় দেখে বলতো। যদি ওই দুই পাশে দুই ধরনের অ্যালকাইল মূলক থাকে, তবে ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে অ্যালকাইল মূলকের নাম আগে পড়ে তাকে আগে লিখতে হবে, তাই তো। অর্ডার অনুসারে যে অ্যালকাইল মূলকের প্রথম ওয়ার্ড আগে অবস্থান করে, ঠিক আছে, তাহলে একটু আরো ক্লিয়ার থাকে। যে অ্যালকাইল মূলকের প্রথম অক্ষর, প্রথম অক্ষর আগে অবস্থান করে তাকে আগে লিখবো, ঠিক আছে। তাকে আগে লিখবো। এরপরে যদি লেখাটা ক্লিয়ার না থাকে, তো সেজন্য আমি একটা দাগ টেনে দিচ্ছি। উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে এটাই, এটার এক্সাম্পল হচ্ছে এই কথাটা লিখছি, ঠিক আছে। তাহলে তো এই এক্সাম্পলটা দেখলে অটোমেটিক বুঝে যাবি যে কি বুঝেছি, ঠিক না? তাহলে মোটামুটি তুমি নামকরণ করতে পারতেছো। এখন আরেকটা নাম দেখি, আরেকটা দিই। হুম, দেখি বলতো এটার নাম কি হবে। একদম ইজি দিছি, একদম ইজি, না পারলে মাইর। লাস্টে ইথার হবে, ভেরি গুড। তাহলে এর আগে কি হবে? ডাই ইথাইল ইথার, কারণ এখানে দুইটা ইথাইল মূলক আছে, দুইটা থাকার কারণে সেটা হচ্ছে ডাই, ঠিক আছে। ডাই ইথাইল ইথার, ঠিক আছে। তারপর 4 নাম্বার হচ্ছে যে, আমি যদি আরেকটা দিই, এবার মানে এখান থেকে আসলে পেঁচাই কোনো প্রশ্ন করতে পারবো না আমি, ঠিক আছে।
শুধু অ্যালকাইল মূলকগুলো চেঞ্জ করে দিচ্ছি যে নাম। দেখি বল এটার নাম কর, এটার নাম কি হবে দেখি বলতো। নামের শেষে ইথার হবে অবশ্যই। এখানে একটা প্রোপাইল আছে আর একটা মিথাইল আছে, কার্বন তিনটা। তুই তিন দেখে বলে দিবি এটা প্রোপাইল। কার্বন তিন, এই হাইড্রোজেন দিয়ে যাচ্ছস কেন? হ্যাঁ, ইথার, মিথাইল, প্রোপাইল, প্রোপাইল, ইথার। ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে আমরা কেন মিথাইলকে আগে লিখছি, কারণ মিথাইলকে আগে লিখছি কারণ মিথাইলের এম ওয়ার্ডটা প্রোপাইলের পি ওয়ার্ডের আগে। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি মিথাইল সে না আগে বসবে আর প্রোপাইলটা পরে বসবে। প্রোপাইল মিথাইল ইথার লিখে দিলে টিচারে ধুম করে জিরো বসায় দিবে। ঠিক আছে। তাহলে এটাই ছিল গত ক্লাসের কারেকশন, আর কিছু নেই। মানে আমি শুধু ইথার সাধারণ পদ্ধতিতে ইথারের নামকরণটা আমি তোদেরকে দেখাই নাই, তার জন্য আমি দুঃখিত। এটা আজকে দেখাই দিলাম। আর আজকে হচ্ছে যে এখন এখন হচ্ছে অফিসিয়াল ক্লাস শুরু হবে আজকে। ঠিক আছে। তো আমরা মোটামুটি উদ্ভূত পদ্ধতিতে নামকরণ কিভাবে করে, তারপর হচ্ছে যে সাধারণ পদ্ধতিতে নামকরণ কিভাবে করে আমরা শিখে আসছি, তাই না? কিন্তু আমাদেরকে উদ্ভূত পদ্ধতি বা সাধারণ পদ্ধতিতে যে নামকরণ টেকনিকটা, এই টেকনিক আসলে সঠিক না, আমরা নিজেরাই বুঝতে পারছি। ঠিক আছে। জিতে মিথেন না ইতারে মিথেন রাখতেছি। ঠিক আছে, হুদাই। ঠিক আছে, বোঝা যাচ্ছে এখানে কোনো রুলস টুলস কিছু নেই। তো ফাইনালি ফাইনালি হচ্ছে কি সবচেয়ে গ্রহণযোগ্য নামকরণ বিজ্ঞানীরা বাইর করছে জৈব যৌগের। ঠিক আছে। তো এই গ্রহণযোগ্য নামকরণ টেকনিকটা অনেকটাই গ্রহণযোগ্য, মানে ৮০ লক্ষটার মধ্যে প্রায় ধরেন ৭০ লক্ষটা জৈব যৌগের নামকরণ এই পদ্ধতিতে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে। আর এই পদ্ধতিটার নাম কি? জেনেভা। কি নাম? জেনেভা বা আন্তর্জাতিক বা আইইউপিএক পদ্ধতি। ঠিক আছে। যেহেতু সব জৈব যৌগের নামকরণ এই টেকনিকে ফলো করতে, এই টেকনিকের মধ্যে পড়ে, তাই স্বাভাবিকভাবে এই টেকনিক এতটা ইজি না। ঠিক আছে। একটু অনেক, প্রায় ৮টা রুলস আমাদেরকে পড়তে হবে। কয়টা রুলস? ৮টা রুলস পড়তে হবে। এই ৮টা রুলস মেনটেন করে আমাদের সবগুলো নামকরণ করতে হবে। ঠিক আছে। তবে মজার ব্যাপার হচ্ছে যে একবার যদি শিখে যাই, ব্যাপারটা বুঝে যাই, এর থেকে মজার জিনিস আর কিছু নেই। ঠিক আছে। কারো জৈব যৌগে যৌগের নামকরণ করাটাই সব থেকে মজা। ঠিক আছে, এটার নাম কি নিজে বের করে ফেলা। ঠিক আছে। আচ্ছা, আমি এখন এখানে একটা কথা লিখি, এই কথাটা আপাতত আজকে ক্লাসে লাগবে না, এটা পরে পরে বলবো এটা। তাও এটা লিখে রাখি। আই, হ্যাঁ, হ্যাঁ নোটে লিখবে। আরে তোকে তো নোট, তোদেরকে তো নোট আমি বানিয়ে দিচ্ছি, এই আমি যেভাবে নোট বানিয়ে দিচ্ছি এভাবে নোট করবি। ঠিক আছে। আইপ্যাড পদ্ধতিতে জৈব যৌগের নামকরণে তিনটি পদ বা অংশ ব্যবহৃত হয়। ঠিক আছে। আইপ্যাড পদ্ধতিতে জৈব যৌগের নামকরণে জৈব যৌগের নামকরণে নামকরণে তিনটি পদ বা অংশ ব্যবহৃত হয়। তিনটি পদ বা অংশ ব্যবহৃত হয়। ঠিক আছে। ব্যবহৃত হয়। একটা হচ্ছে যে উপপদ, দুই হচ্ছে শব্দমূল, তিন হচ্ছে পরপদ। ঠিক আছে। উপপদ, উপপদকে কি বলা হয় ইংলিশে দেখি বলতো, ইংলিশ তো পারস না মনে হয়। প্রিফিক্স, প্রিফিক্স। হ্যাঁ। দুই হচ্ছে যে, দুই হচ্ছে শব্দমূল, শব্দমূল, এটাকে বলা হয় স্টেম। তিন হচ্ছে যে পরপদ, পরপদকে কি বলা হয় দেখি বলতো, সাফিক্স। ঠিক আছে। এই জিনিসটা আমি পরে বুঝাই দিব, আপাতত এখন না। হুম। এখন আমাদেরকে জানতে হবে জৈব যৌগের নামকরণে আমাদের রুলস কি কি, আইপিক পদ্ধতি কোন রুলস গুলা মানবো। ঠিক আছে। এই রুলস গুলা বইতে লেখা নেই, এগুলো চোরা পদ্ধতি। ঠিক আছে। তাই এগুলো আবার রুলস গুলো আবার খাতায় লিখে দিয়ে আসিস না যে এই রুলস গুলা ফলো করছে। ঠিক আছে। এই রুলস গুলা শুধু তুই আর আমি জানবো, আর কেউ জানবে না। ঠিক আছে। এগুলো আমাদের মধ্যে সিক্রেট থাকবে, রুলস। এস লিখছি না কেন লিখছি নিজে বুঝতেছি।
ঠিক আছে, রুলস। ওকে, রুলস 1, প্রতিটা রুলস আমি আবার ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। প্রথমে প্রধান শিকল চিহ্নিত করি। প্রথমে প্রধান শিকল চিহ্নিত করি। শিকল চিহ্নিত করি। 2, শিকলটিকে উপযুক্ত পদ্ধতিতে নাম্বারিং করি, ঠিক আছে। বুঝাই দিব সবগুলাই, ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। শিকলটিকে উপযুক্ত পদ্ধতিতে নাম্বারিং করি। তোকে কিন্তু কালকে ইয়া পড়াবো, জুলজি পড়াবো, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতেছস? হ্যাঁ, তোর রিপ্লাই অনেক পরে আসছে আর কি। এখন এখন ঠিক আছে। জুলজি পড়াবো কালকে, দেখি কোন চ্যাপ্টার পড়াবো দেখি বলতো। জিন 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 পড়াবো। হ্যাঁ, জিন তত্ত্ব কার সাবজেক্ট দেখি বলতো। আমার সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ার, ঠিক আছে। কালকে মোটামুটি জিনের সবকিছু বুঝাই দিব। আজকে আমাকে ভাইভাতে জিজ্ঞেস করতেছে যে আমাদের সাবজেক্টের কাঁচামাল কি। আমি বলতেছি জিন। হুম, ও কয়েকটা জিনের নাম বলো। হুম, তো বললাম। হুম, তো বলে যে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ার হিসেবে সফল হবা, এই আমরা আশাবাদী। দেখি দেখি একটা জিনের নাম বলতো। কি জিন আছে? তারপর কোষ বিভাজনে একটা জিন ইউজ হয়, তোকে তো পড়াইছি কোষ বিভাজন, দেখি মনে আছে কিনা। মানে ওই জিনটা যদি হুট করে স্টপ হয়ে যায়, তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হয়, ফলে ক্যান্সার সৃষ্টি হয়। ওই জিনটার নামের উপর একটা আবার নাম্বার আছে। P53। বুঝে বুঝে পড়বি, ঠিক আছে, জীবনে ভুলবি না। এই যে আমি আউফা কত কথা লিখে ফেলতেছি এখন, ঠিক আছে, নিজের ভাষায় লিখে দিচ্ছি একটা জিনিস। এটা 3 নাম্বার। তুই লিখতেছিস নাকি সাথে সাথে? ওগুলোকে প্রতিস্থাপক হিসেবে চিহ্নিত করে, এই জিনিসটা তো গত ক্লাসে বুঝে দিয়ে আসছি না। প্রতিস্থাপক হিসেবে চিহ্নিত করি। তারপর আর কি লেখা যায় দেখি বলতো। 4, 4 নাম্বার রুলস হচ্ছে প্রতিস্থাপক গুলোকে অ্যালফাবেটিক অর্ডারে লিখি, ঠিক আছে। তোর ভয়েস, না তোর ভয়েস যাবে না, তোর ভয়েস আমি অফ করে দিছি। মানে আমি যেগুলো বলবো এইগুলো শুধু যাবে। তুই তো রেকর্ড ক্লাস করে মনে হয় নিজে বুঝছস না যে অ্যালফাবেটিক অর্ডারে
লিখি, ঠিক আছে। তারপর 5 নাম্বার কি লেখা যায় দেখি বলতো। 5 নাম্বার হচ্ছে প্রধান শিকলে কয়টি কার্বন আছে তা গণনা করে শব্দমূল নির্ধারণ করি। প্রধান শিকলে কয়টি কার্বন আছে তা নাম গণনা করে শব্দমূল নির্ধারণ করি। তা গণনা করে শব্দমূল নির্ধারণ করি। এই কথাটা দ্বারা কি বুঝাইছি এটা এখনই বুঝাই দিই। যেমন কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে শব্দমূল কি হবে? বিউট, ঠিক না? কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে শব্দমূল কি হবে? প্যান্ট। দুইটা উদাহরণ দিলে তো আশা করি বুঝছস কি বুঝাইছি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আরো 2টা রুলস লিখতে, আরো 3টা রুলস লাগবে। 6 হচ্ছে, লিখছস তো? আমি কিন্তু পেজ নিয়ে গেলাম। প্রধান কার্যকরীমূলকের উপযুক্ত নাম দি। প্রধান কার্যকরীমূলকের উপযুক্ত নাম দি। ও হচ্ছে যে পরের মাস থেকে নাকি লাইভ ক্লাস করবে। এখন হচ্ছে যে এই যে তোকে যে ভিডিও করাচ্ছি এগুলো ওকে দিয়ে দিই, ক্লাসগুলা এগুলো করতেছে, কি করবে এখানে? আরে এতে বিজি মানুষ অনেক। এতে আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, ইতের কাছে তো যাবে, তাই কথাগুলো বলে দিই। এতে আমার বিজি শিখায়, ঠিক আছে। আমি যে আজকে ভার্সিটি থেকে এসে তোকে পড়াইতেছি না, আসছি কয়টা বাজে? সে গেছি সকাল 8টা বাজে, এখন আসছি যে 8:30 করে, ঠিক আছে। 8:30 করে আমি কোনো ভাতও খাই নাই, দুপুরে কোনো ভাত খাই নাই, এখনো বাচ্চারা খাওয়া খাওয়া ছাড়া অবস্থায় আছে, রাতে খাই বলবো। আমি পড়াইতেছি না তোকে, তো পড়াইতে গেলে আমার কথা বলা লাগতেছে না অনেকক্ষণ, ব্রেন কাটানো লাগতেছে না। হতেছে জীবনে ইচ্ছা শক্তি থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে। আমি কি তোকে কেন পড়াচ্ছি? এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে। আমি চাইলে বলতে পারতাম না, আমি আজকে টায়ার্ড, পড়াবো না, কিন্তু আমার তো মাথায় আছে তোকে শেষ করাই দিতে হবে এগুলা জিনিসগুলা, ঠিক আছে। আমি টায়ার্ড থাকলে কি আমার পড়াইতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক তেমনি ভাবে তোদের দায়িত্বের মধ্যে পড়ে নিজের পড়া নিজে শেষ করে রাখা, ঠিক আছে। এই বয়সটাতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পড়ালেখা। তুই পড়ালেখাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দিবি, তারপর তুই বাকি সব কর, যা ইচ্ছা কর। চিটিংয়া ভাষা, এটাতে একটা মিম আছে না, তুই জ্যাডে যাবি, যা জ্যাডে ফোন মারবি মা, ঠিক আছে। কিন্তু পড়ালেখা ঠিকঠাক মতো করিব, ঠিক আছে। একাধিকবার থাকে, আচ্ছা। একই প্রতিস্থাপক আর কার্যক্রম যদি একাধিকবার থাকে, ঠিক আছে, কথাটা তো বুঝছো। যেমন ওয়েস যদি একটা শিকল যোগের মধ্যে 2 বার থাকতে পারে, 3 বার থাকতে পারে ওয়েস, ঠিক আছে। তো 2 বার থাকলে আমরা কি বলবো? 2 বার থাকলে ডাই বলবো, ব্যাপারটা বুঝছো আশা করি। 3 বার থাকলে কি বলবো? ট্রাই বলবো। 2 বার থাকলে কি বলবো? ডাই। 3 বার থাকলে ট্রাই। 4 বার থাকলে টেট্রা, ঠিক আছে। ট্রাই, তারপর হচ্ছে 4 বার থাকলে টেট্রা। টেট্রা বানান কি লিখতেছি? টেট্রা, ওকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে। এগুলো হইতেছে আমাদের রুলস। এখন আমরা এই রুলস গুলার প্রতিটা ব্যাখ্যা দেখব, ঠিক আছে। প্রতিটা ব্যাখ্যা, যেমন আমি বলছি কি প্রধান শিকল কি সেটা নির্ধারণ করবো। ফার্স্ট রুলস এটা ছিল না, এই যে প্রথমে প্রধান শিকল চিহ্নিত করি। এখন প্রধান শিকল কেমনে চিহ্নিত করি এটাকে আমরা জানি জানি না। তোকে প্রথমে আমি এক জায়গায় রুলস গুলা লিখে দিছি, এই কারণে আমি চাইলে কি করতে পারতাম জানো? 1 নম্বর রুলসটা লিখে আবার 1 নম্বর রুলসটা এখানে ব্যাখ্যা করে দিতে পারতাম, ঠিক না? এই খালি জায়গায় ব্যাখ্যা করে দিতে পারতাম, কিন্তু খালি জায়গায় ব্যাখ্যা করলে ব্যাখ্যার সাইজ কতটুকু হবে জানো? ব্যাখ্যার সাইজ ধর এটুকু হবে,
এইটুকু হবে ব্যাখ্যা সাইজ, একটা খাতার মধ্যে ব্যাখ্যা সাইজ এইটুকু হবে, এইটুকু হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো আবার 2 নম্বর পয়েন্ট এদিক থেকে শুরু হবে না? তাহলে এই যে এই মাঝখানে যে লেখাগুলো আছে এগুলো পরবর্তীতে তোকে ডিস্টার্ব করবে না? কারণ তুই যখন একবার নামকরণটা শিখে ফেলবি, ঠিক আছে, তখন তো তোর এই ব্যাখ্যাগুলো পড়া লাগবে না, তুই শুধু রুলস গুলো পড়বি, ঠিক আছে, যখন একবার শিখে যাবি। তো যেমন একবার শিখে গেলে তুই তখন রুলস গুলোতে চোখ বুলাইলে হবে। এখন মাঝখানে যদি আলফা কথা শিখাই দিই, আলফা কথা লিখে দিই, ব্যাপারটা তোর ডিস্টার্ব করবে পরবর্তীতে, ঠিক আছে। তো 1 নম্বরের ব্যাখ্যা কি এটা আলাদাই দিই, রুলস গুলার ব্যাখ্যা হচ্ছে আলাদা, ঠিক আছে। 8টা রুলসের ব্যাখ্যা দিতে হবে না, জাস্ট 2টা রুলসের ব্যাখ্যা দিলে হবে, বাকিগুলা রুলস দেখলে বুঝবি, ঠিক আছে। রুলসে লেখা আছে কি করতে হবে বলে দিছি, ঠিক আছে। তাহলে প্রথম রুলসের ব্যাখ্যা, এখন হচ্ছে রুলস ব্যাখ্যা। এখন কি রুলসটা ব্যাখ্যা করব। 1 নম্বর রুলস কি ছিল দেখি মনে বলো। প্রথমে প্রধান শিকল নির্ধারণ করি, তাই না? প্রথমে প্রধান শিকল নির্ধারণ করি। এখন প্রধান শিকল কি, এটা কেন নির্ধারণ করব এটা বুঝিয়ে দিচ্ছি আমি। নির্ধারণ করি, ওকে। তাহলে ব্যাখ্যা, একটা ব্যাখ্যা বলতে এক্সাম্পল একটা দেখাই দিলে বুঝে যাবি, ঠিক আছে। CH3 C double bond CH2 CH CH2 CH3 আর এখানে কি হবে CH3। এখন প্রধান শিকল বলতে কি, আমরা যদি সবাই মনে করি যে প্রধান শিকল বলতে শুধু এটাই প্রধান শিকল, ব্যাপারটা এমন এমন মনে হয় না আমাদের, যে মাঝ বরাবর যে শিকলটা যাবে এটা হচ্ছে প্রধান শিকল, ব্যাপারটা এমন না। প্রধান শিকল হচ্ছে যে যেটা লম্বা লম্বা শিকল। আমি তোকে বলি, শিকল এটা অনেক ভাবে হইতে পারে। একটা শিকল হইতে পারে এইভাবে, আমি যদি ডট ডট দিদি দেখি, তার একটা শিকল হইতে পারে, এটা একটা শিকল হইতে পারে, ঠিক আছে, এটা একটা শিকল হইতে পারে না? আবার আরেকটা শিকল হইতে পারে, এটা যদি অন্য কালে দিদি, আরেকটা শিকল হইতে পারে, এটা একটা শিকল হইতে পারে না? হুম, আরেকটা শিকল হইতে পারে, এটা একটা শিকল হইতে পারে না? তাই এটা অন্য কালে দিয়ে দিতে হবে। আরেকটা শিকল হইতে পারে, এটা একটা শিকল হইতে পারে না? হুম, আরেকটা শিকল কি হইতে পারে, আরেকটা শিকল এটা হইতে পারে না? দেখতো ব্যাপারটা শিকল নির্ধারণটা কেমনে করতেছি, এটা একটা শিকল হইতে পারে না? তাহলে এখন হচ্ছে প্রধান শিকল কোনটা হবে, এটা হচ্ছে আমাদের কথা, প্রধান শিকল আমাদের কোনটা হবে। দেখি তুই বুদ্ধি করে বলতো, আমি ততক্ষণ একটু ডিজাইন করে দিই। সবুজ, সবুজ কালারটা নাকি লাল কালারটা নাকি নীল কালারটা নাকি সাদা কালারটা? এ জামাল, তাহলে আচ্ছা এখানে কার্যকরী মূলক হিসেবে আছে কোনটা দেখি বলতো। CS2 মানে CS2 তো কার্যকরী মূলক নাই, এখানে CS2 তো অভাব নাই। কার্যকরী মূলক হচ্ছে এখানে দ্বিবন্ধনটা, দ্বিবন্ধনটা এখানে দেখ একটা, হ্যাঁ এই যে এখানে দ্বিবন্ধন আছে, আমরা গত ক্লাসে পড়ে আসছি যে দ্বিবন্ধন হচ্ছে কি,
এগুলো এগুলো কার্যকরী মূলকের মধ্যে পড়ে, ঠিক না? তাহলে কার্যকরী মূলক হচ্ছে দ্বিবন্ধন। তাহলে এখন যদি এখন একটা রুলস লিখে দিই, ঠিক আছে? যাদের যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে, কার্যকরী মূলকের মধ্যেই কার্বন থাকবে। দেখতো এখানে কার্যকরী মূলকের মধ্যেই কার্বন আছে না? এই যে ডাবল বন্ডটা কার সাথে করছে? CH2, কার্বন কার্বন জিনিসটা আছে তো ডাবল বন্ডের সাথে লাগানো। যদি যাদের কার্যকরী মূলকে কার্বন থাকে, ঠিক আছে, যাদের কার্যকরী মূলকে কার্বন থাকে তাদের ক্ষেত্রে প্রধান শিকল হিসাব করার সময় তাদের ক্ষেত্রে প্রধান শিকল হিসাব করার সময় প্রধান শিকল হিসাব করার সময় হিসাব করার সময় সময় প্রধান শিকল হিসাব করার সময় কার্যকরী মূলককে অবশ্যই শিকলের ভিতর অবস্থান করতে হবে, ঠিক আছে? কার্যকরী মূলককে অবশ্যই শিকলের ভিতর অবস্থান করতে হবে। কার্যকরী মূলককে অবশ্যই অবশ্যই কোথায় অবস্থান করতে হবে? শিকলের ভিতরে অবস্থান করতে হবে, ঠিক আছে? অবশ্যই শিকলের ভিতর অবস্থান করতে হবে। ভিতর অবস্থান করতে হবে, ঠিক আছে? একটু ক্লাইন্ট তো লিখছস আশা করি। শিকল অবস্থান করতে হবে এবং শিকলটিকে অবশ্যই দীর্ঘ হইতে হবে, ঠিক আছে? এবং শিকলটিকে অবশ্যই দীর্ঘ হইতে হবে এবং শিকলটিকে অবশ্যই দীর্ঘ হইতে হবে শিকলটিকে অবশ্যই দীর্ঘ হইতে হবে অবশ্যই দীর্ঘ হতে হবে। এখন একটু আগে যে শিকল চিহ্নিতকরণ আমি দেখাইছি, এই যে এই রুলসটা আমি ইচ্ছা করে ভুল দেখাইছি, কারণ আমি জানি তুই তোরা ওখানে যাই পরীক্ষার হলে যাই গুলাই ফেলবি। শিকল বলতে আমি যেভাবে দেখাই দিয়ে আসছি এরকম, যে কোথায় বলে এখান থেকে একটা শিকল আঁকবো, শিকল দিয়ে এদিক দিয়ে একটা আঁকবো, এদিক থেকে আঁকবো, হবে না। এখানে কার্যকরী মূলক দ্বিবন্ধন না, আমরা আর দ্বিবন্ধনে কার্বন যুক্ত আছে না? যদি কার্যকরী মূলকে কার্বন থাকে, আমি শুধু রুলসটা কার্বনের ক্ষেত্রে বলতেছি, যদি কার্যকরী মূলকে কার্বন থাকে, কার্বন যে শুধু দ্বিবন্ধন আর অ্যালকিনে আছে এমনটা না। COOH এটা একটা কার্যকরী মূলক না? CHO অ্যালডিহাইড এগুলো কার্যকরী মূলক না? এই কার্যকরী মূলক গুলোতে কার্বন আছে না? যদি কার্যকরী মূলকে কার্বন থাকে তখন শিকল সিলেক্ট করার ক্ষেত্রে ওদেরকে অবশ্যই শিকলের ভিতর অন্তর্ভুক্ত করতে হবেই, মাস্ট। শিকলটা আঁকার সময় ওদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, ওকে? তাহলে হ্যাঁ, আমি আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, কার্যকরী মূলককে অবশ্যই শিকলের ভিতর থাকতে হবে, ঠিক আছে? আমি ব্যাপারটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নেই। এটা ভুল আঁকছি, তুই আবার আঁকি ফেলছিস নাকি? অনুভব তো আমার নামে নালিশ দিছে। আমি নাকি এরকম ভুল পড়ায় পরে আবার ঠিক করে দিই না, এতে খাতা কাটাছিড়া বেশি হয় ওর। আমি যদি খাতা কাটাছিড়া হোক, খাতা একদম নষ্ট করে ফেলবি, খাতা দিয়ে করবি কি? খাতা তো শেষ হওয়ার জন্য আসছে, ঠিক না? কিন্তু জীবনে ভুল করছিস বলেই তুই শিখবি এখান থেকে। তোর যোগ্যটা আবার সুন্দর করে লিখি এবার। ভুল না করলে শিখবি না, কারণ তোরা যে জায়গাগুলোতে ভুল করবি ওই জায়গাগুলোতে আমি ইচ্ছা করে ভুল করি, ঠিক আছে? কারণ আমি জানি CH3 সি সি ডবল বন্ড CH2, তারপর হচ্ছে কি CH থ্রি, এখানে CH2, এটা CH3, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ প্রধান শিকল কখনো এটা হবে না। কেন হবে না? কারণ এই প্রধান শিকল যদি আমরা এটা ধরি, তাহলে এই শিকলের মধ্যে কি কোনো কার্যকরী মূলক পড়তেছে? কার্যকরী মূলক এটা না, ডাবল বন্ড CH2 টা না, যেহেতু এখানে ডাবল বন্ড আছে। আমি যদি প্রধান শিকল এটাও ধরি, এটা কি কখনো প্রধান শিকল হবে?
এই শিকলের মধ্যে কি কার্যকরী মূলকটা ঢুকতেছে? তার মানে যদি কার্যকরী মূলকে কার্বন থাকে, শিকলটা এমন ভাবে বানাইতে হবে যেন এটা সহ অন্তর্ভুক্ত হয়। ব্যাপারটা আশা করি বুঝাইতে পারছি আমি, একটু বুঝছস? এটা অন্তর্ভুক্ত হতে হবে, আবার এটা অন্তর্ভুক্ত, আমি তো এটাকে অনেকভাবে অন্তর্ভুক্ত করতে পারি, তাই না? যেমন আমি একটা অন্তর্ভুক্ত করে তোকে দেখাই, আমি চাইলে এভাবে অন্তর্ভুক্ত একটা করতে পারি না? আমি চাইলে আবার এভাবে অন্তর্ভুক্ত করতে পারি না? হ্যাঁ, আমি চাইলে আবার এভাবে অন্তর্ভুক্ত করতে পারি না? দেখতো একটু, এভাবে এভাবে করলে কি আমি ভুল হবে? দেখতো, ভুল হবে না, কারণ কেন? আমি তো কার্যমূলককে অন্তর্ভুক্ত করছি না? এখন কথা হচ্ছে সবগুলাই আমার সিলেকশন ঠিক আছে, শিকল সিলেকশন ঠিক আছে, এখন শিকল সিলেকশনে কোনটা প্রধান শিকল এটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে? সেজন্য আরেকটা রুলস লিখে দিছি, শিকলটিকে অবশ্যই দীর্ঘ হইতে হবে, অবশ্যই কি হইতে হবে? তার মানে এই যে যে তিনটা শিকল আমরা সিলেক্ট করছি, এখান থেকে সব থেকে দীর্ঘ কোনটা দেখে বলতো? সবুজটা, কারণ কেন? কার্বন সংখ্যা এখানে সব থেকে বেশি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? বাকি শিকলটাতে দেখ, একটা দুইটা তিনটা হবে না, একটা দুইটা তিনটা চারটা হবে না, তার মানে সব থেকে বেশি সবুজটাতে। তার মানে প্রথম রুলস ব্যাখ্যা কি করছিলাম, প্রথমে প্রধান শিকল নাম্বার নির্ধারণ করে, প্রধান শিকল কিভাবে নির্ধারণ করতে হয় বুঝাতে পারছি কিনা দেখি বলতো একটু? কিন্তু এভাবে বুঝলে তো হবে না, একটা তোদেরকেও বুঝছো যেটা প্রমাণ দিতে হবে, ঠিক না? আরেকটা এক্সাম্পল দিই, এটা তুই প্রধান শিকল নির্ধারণ করবি এটার, ঠিক আছে? CH3 CH2 CH C double H C double H, এটা জি এর মতন লাগতেছে কেন? সি ডাবল এইচ আর হচ্ছে কি CH3। আমি একটা ক্লু দিই, এখানে কার্যকরী মূলকে কার্বন আছে, তাই না? আর যদি কার্যকরী মূলকে কার্বন থাকে তাহলে অবশ্যই শিকল যেটা চুজ করব আমরা, সেটা তো অবশ্যই কার্যকরী মূলককে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে অন্তর্ভুক্ত করে আশা করি বুঝে গেছস, পারবি তাই না? একটা এক- একটা শিকল এদিক থেকে হবে না, আরেক আরেকটা শিকল এদিক থেকে হবে, তাই তো? এখন সবুজটা নাকি লালটা? সবুজটা। কিন্তু শিকল কিন্তু দুইটা সিলেকশনে ঠিক আছে, কারণ আমরা অবশ্যই কার্যকরী মূলককে অ্যাড করছি, যেহেতু কার্বন আছে, আর কার্বন থাকলে শিকলে অবশ্যই কার্যকরী মূলকে যদি কার্বন থাকে, শিকল অবশ্যই কার্যকরী মূলকটাকে অ্যাড করে তারপর শিকলটা বানাইতে হবে, একটু ঠিক আছে? কিন্তু আবার প্রধান শিকল নির্ধারণ করার ক্ষেত্রে শিকল যেটা দীর্ঘ সেটা সেটা সিলেক্ট করতে হবে, শিকল এখানে দীর্ঘ এটা না, এটা। তাহলে প্রধান শিকল নির্ধারণ করা শিখে গেছি, তাই তো? কিন্তু এবার হচ্ছে যে যদি কার্যকরী মূলকে কার্বন না থাকে তখন কি করবি, ঠিক আছে? ইন্টারেস্টিং না, আমরা তো প্রধান শিকল নির্ধারণ করতেছি, আমরা তো কার্যকরী মূলক আর প্রতিস্থাপক নির্ধারণ করতেছি না, ঠিক আছে? যদি কার্যকরী মূলকে কার্বন না থাকে তখন প্রধান শিকল কিভাবে নির্ধারণ করব? ঠিক আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, দিব নাকি এক্সাম্পল? একটা এক্সাম্পলটা হচ্ছে যে ধর CH3 CH OH, এখানে কিন্তু এটা অ্যালকোহল মূলক, তাই না? কার্যকরী মূলক হিসেবে OH দিছি, কিন্তু OH এখানে কার্যকরী মূলকে কি কার্বন আছে? OH কি কোনো কার্বন আছে? OH কোনো কার্বন নাই, ঠিক আছে? আচ্ছা, যদি যদি
কার্যকরী মূলকে কোনো কার্বন না থাকে তখন প্রধান শিকল নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কোনো মাথা ঘামাইতে হবে না, আমরা জাস্ট কি করে দিব, এটাই আমাদের প্রধান শিকল। ঠিক আছে, এটাই আমাদের প্রধান শিকল। এই যে আমি মার্ক করে দিছি তো, হ্যাঁ ওটা ছাড়া প্রধান শিকল, মানে কার্যকরী মূলকটাকে মুছে দিলাম কেন, কার্যকরী মূলকটাকে আমাদের শিকলে অন্তর্ভুক্ত করতে হবে না যদি কার্বন না থাকে। ফার্স্ট রুলস হচ্ছে এটা। ঠিক আছে, যেহেতু কার্বন নাই আমরা শিকলের ভিতর অন্তর্ভুক্ত করব না কার্যকরী মূলককে, তার মানে ওইটা ছাড়া যে শিকলটা পাবো এটা হচ্ছে প্রধান শিকল, তাই তো। কিন্তু এখানে আবার একটা ব্যাসকম আছে, ব্যাসকমটা হচ্ছে যে এই কার্যকরী মূলকটাকে ওই শিকলের কোনো না কোনো কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে, এটা হচ্ছে রুলস, আর কিছু না। ঠিক আছে, যেমন এই কার্বনের সাথে সংযুক্ত আছে না, এটাই। তাহলে আমি যদি রুলসটা লিখে দিই, তাহলে রুলসটা কি, রুলসটা হচ্ছে যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে না, যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে না, তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে শিকলের অন্তর্ভুক্ত করার দরকার নেই, তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে হ্যাঁ বল, হ্যাঁ কি? কার্যকরী মূলককে শিকলের অন্তর্ভুক্ত করার কি নাই, দরকার নাই। ঠিক আছে, করার দরকার নেই। ঠিক আছে, তবে যে শিকলকে প্রধান শিকল হিসেবে ঘোষণা করব কার্যকরী মূলককে অবশ্যই সেই শিকলের কোনো না কোনো কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে। ঠিক আছে, তবে যে শিকলকে প্রধান শিকল হিসেবে ঘোষণা করব, যে শিকলকে প্রধান শিকল হিসেবে ঘোষণা করব, প্রধান শিকল হিসেবে ঘোষণা করব কার্যকরী মূলককে অবশ্যই সেই শিকলের কার্যকরী মূলককে অবশ্যই সেই শিকলের কোনো না কোনো কার্বনের সাথে অন্তর্ভুক্ত থাকতে হবে, কোনো না কোনো কার্বনের সাথে অন্তর্ভুক্ত থাকতে হবে। আশা করি রুলসটা আমি বুঝাইতে পারছি, সাথে অন্তর্ভুক্ত থাকতে হবে, থাকতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝাইছি। আচ্ছা, তাহলে আমরা একটা শর্টকাট টেকনিক যদি বলি, মানে এতক্ষণ যা যা শিখলাম, ঠিক আছে, প্রধান শিকল হচ্ছে যে কার্যকরী মূলক কার্বন আছে, একটা হচ্ছে কার্যকরী মূলকে কার্বন থাকলে কি হবে, একটা হচ্ছে কার্যকরী মূলকে কার্বন না থাকলে কি হবে। ঠিক আছে, কার্যকরী মূলকে কার্বন আছে তখন কি হবে, তখন হচ্ছে যে কার্যকরী মূলক শিকল অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, কার্যকরী মূলকটা কি হবে, কার্যকরী, আমি শর্টকাটে লিখলাম। ঠিক আছে, শিকল অন্তর্ভুক্ত হবে, শিকল অন্তর্ভুক্ত। আর যদি কার্যকরী মূলকে কি থাকে, কার্বন না থাকে তাহলে কি হবে, কার্যকরী মূলক শিকল অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, শিকল অন্তর্ভুক্ত হবে না, তাহলে প্রথম রুলসটা আমি একদম ফুল ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা বলতো। দ্বিতীয় রুলস আমাদের কি ছিল, নাম্বারিং, তাই না। দ্বিতীয় রুলস কি ছিল, দ্বিতীয় রুলস ছিল শিকলটিকে উপযুক্ত পদ্ধতি নাম্বারিং করি। তো নাম্বারিং কিভাবে করবো এটা হচ্ছে কথা।
ঠিক আছে। আমাদের 2 নাম্বার রুলস হচ্ছে যে প্রধান শিকলকে প্রধান শিকল নির্ধারণ করব। এবার হচ্ছে প্রধান শিকলকে নাম্বারিং করব। ঠিক আছে, প্রধান শিকল কিভাবে নাম্বারিং করব। প্রধান শিকল কিভাবে নাম্বারিং করব। আচ্ছা, নাম্বারিং করার কিছু আবার রুলস আছে। ঠিক আছে, যে প্রান্ত থেকে কার্যকারী মূলক মানে প্রধান শিকলের যে প্রান্ত থেকে কার্যকারী মূলকটা কাছে পড়বে সেখান থেকে নাম্বারিং করব। বুঝতে পারছি? এটা তো এক কথা বুঝে যাওয়ার কথা। যে প্রান্ত, আমি তাও এক্সাম্পল দিব, যে প্রান্ত থেকে কার্যকরী মূলক আগে আসে, কার্যকরী মূলক কার্যকরী মূলক আগে আসে, কার্যকরী মূলক আগে আসে সেখান থেকে নাম্বারিং স্টার্ট করি। ঠিক আছে, সেখান থেকে নাম্বারিং স্টার্ট করি, নাম্বারিং স্টার্ট করি। কিন্তু এখানে তো আবার ব্যতিক্রম হবে, যদি দুই প্রান্ত থেকে নাম্বারিং সেম জায়গায় আসে তখন কি হবে। ঠিক আছে, আচ্ছা, এটা যেহেতু ব্যাখ্যা করছি, এটা একটা এক্সাম্পল দিয়ে দিলে সাথে সাথে ব্যাখ্যাটা পূরণ হয়ে যাবে আর কি। ঠিক না, আমি যদি আগের পৃষ্ঠা থেকে কোন একটা যোগের কপি করে নিয়ে আসি, ধর এই যোগটাই। ঠিক আছে, আচ্ছা, যোগ যোগটুক পড়া এখন কঠিন কিছু লাগছে? প্রতি ক্লাসে দেখবি কঠিন কিছুই নেই, যোগের মতন ইজি কিছু নেই। সব জিনিস আমি সহজ করে বুঝাই দিচ্ছি, সহজ করে, মানে পেঁচাই দিছি না, জিনিসগুলো পেঁচাবার কোনো দরকার নেই। ঠিক আছে, যোগ কঠিন লাগে এই কারণে এই জিনিসগুলো নিয়ে হুদায় পেঁচাই। ঠিক আছে, ক্যাচাইছে বেশি। আরে নাম্বারিং কেমনে করতে হয়, তারপরে ইয়ে কি করতে হয়, এগুলো বলে দিলেই হয়। ঠিক না, এত পেঁচাবার দরকার নেই কিছু জিনিস। এখন কথা হচ্ছে যে তার মানে প্রধান শিকল অবশ্যই এখানে সবুজটা, এটা আমরা একটু আগে জেনে আসলাম। হ্যাঁ, তার মানে নাম্বারিং অবশ্যই প্রধান শিকল থেকে হবে, প্রধান শিকল নাম্বারিং করব। ঠিক আছে, নাম্বারিং তো তুমি যদি ভুল এখান থেকে শুরু করো ফুল ক্রস, কারণ এটা তো শিকলের অন্তর্ভুক্তই না, এটা কি প্রধান শিকল নাকি? এই যে ACST-টা আমাদের নাম্বারিং করতে হবে এভাবে, বুঝতে পারছি? এভাবে, ঠিক না? এভাবে কেন? এখানে কার্যকারী মূল কার্বন আছে বলে এটাকে অন্তর্ভুক্ত করতে হয়েছে শিকলের ভিতর। এই রুলস কিন্তু আমি প্রথম রুলসে পড়ে আসছি, তাই এই রুলস আর বুঝাচ্ছি না। ঠিক আছে, তাহলে নাম্বারিংটা হয় এভাবে হবে, নতুবা এভাবে হবে, তাই না? কিন্তু এভাবে হলে কার্যকারী মূলকটা 1 নম্বরে পড়ে যাচ্ছে না, 1 2 3 4 একই একই কার্যকারী মূলকটা পড়ে যাচ্ছে না। আর এখান থেকে হলে 1 2 3 4 4 এগিয়ে পড়তেছে। তাহলে আগে যে প্রান্ত থেকে কার্যকারী মূলক আগে আসে সেখান থেকে নাম্বারিং করব। তার মানে নাম্বারিংটা হবে 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি। হ্যাঁ, ভুল পদ্ধতি কোনটা? ভুল পদ্ধতি হচ্ছে যে, কারণ ভুল পদ্ধতিতে শিখাই দিলে তাহলে ব্যাপারটা নোট থাকবে, এক্সাম্পলে দেখলে সাধারণত বুঝে যাবি। কপি পেস্ট, এই জায়গায় যা ভুলটা দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল কলম আমার, এই যে CS3। আচ্ছা, এখন নাম্বারিং আরেকভাবে করতে পারতাম আমরা চাইলে, ঠিক না? নাম্বারিং আরেকটা কিভাবে হতো, আরেকটা দিতে পারতো 1 2 3 4, তাই না? কিন্তু এটাতে কার্যকারী মূলকটা দূরে পড়তেছে না, 4 নাম্বারে গিয়ে পড়তেছে না, তাহলে এটা কি হবে? এটা ক্রস। তাহলে এক্সাম্পল সহ আমি একদম সুন্দর করে ব্যাখ্যা দিতে পারছি কিনা বল? আচ্ছা, এখন হচ্ছে যে যদি দুই প্রান্ত থেকে সেম সংখ্যা মানে সেম নাম্বারে যে কার্যকারী মূলকটা থাকে একদম মাঝখানে থাকে, তাহলে নাম্বারিংটা এই প্রান্ত থেকে করবো নাকি এই প্রান্ত থেকে করবো? ব্যাপারটা তখন একটা একটা প্যাচ সৃষ্টি করবে না? তাহলে এটার রুলস হচ্ছে যে যদি কার্যকারী মূলক যে প্রান্ত থেকে কাউন্ট করা হোক না কেন সেম কার্বন নম্বরে আসে,
তখন আমরা ওজন থিওরি অ্যাপ্লাই করব। ওজন থিওরিটা কি আমি বুঝাই দিব, ঠিক আছে? এখনই বুঝাই দিব। যদি কার্যকরীমূলক যে প্রান্ত থেকে কাউন্ট করব, যে প্রান্ত থেকে কাউন্ট করি না কেন, যদি কার্যকরীমূলক যে প্রান্ত থেকে কাউন্ট করি না কেন সেম কার্বন নম্বরে আসে, তখন আমরা সেই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব? সেই ক্ষেত্রে আমরা ওজন থিওরি অ্যাপ্লাই করব। এখন ব্যাপারটা হচ্ছে ওজন থিওরি কি, তাই না? ওজন থিওরি কি আমি তোকে বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল সহ। একটা এক্সাম্পল আমি বের করে, দাঁড়া, মাথায় আসতে হবে। আচ্ছা, একটা যৌগ লিখি, তুই মাইন্ড না করলে আমি যৌগটা লিখবো কিনা বল। আচ্ছা, তাহলে CH3 CHOH, ঠিক আছে? সেখানে একটা কাজ করতে হবে, CH3 CH2, আর এখানে ধর একটা যৌগ দেয়। আচ্ছা, যৌগটা দেখ, ঠিক আছে? দেখতেছ তো এখানে কার্যকরী মূলক অবশ্যই ওএইচ। CH3 কিন্তু কার্যকরী মূলক না, CH3 হচ্ছে অ্যালকাইল মূলক, এটা কার্যকরী মূলক না, ঠিক আছে? এখন ওএইচটা দেখতো, এদিক থেকে যদি কাউন্ট করি 1 2 3 নাম্বার এসে পড়তেছে না, 3 নাম্বার কার্বন এসে কার্যকরী মূলকটা আছে না? আবার ওএইচটা যদি আমি এদিক থেকে কাউন্ট করি 1 2 3 নাম্বারে পড়তেছে, তাহলে কাউন্টটা এদিক থেকে হবে নাকি এদিক থেকে হবে? তখন একটা প্যাচ লাগতেছে, তাই না? তখন হচ্ছে আমরা ওজন থিওরি অ্যাপ্লাই করব। কাউন্টটা হবে এদিক থেকে, কাউন্টটা কোত্থেকে হবে? এদিক থেকে। দেখি বলতো এখানে এদিক থেকে কেন হবে কাউন্টটা, বলতে পারোস কিনা? হ্যাঁ, এদিকে একটা আছে না, CH3 পাতি আছে না এখানে? তাহলে আমি এ আমি যদি এদিকে একটা টান টানি, এদিকে যদি একটা সোজা টান টানি, তাহলে এটা একটু চিকন টান টানি, ঠিক আছে? মাছ বরাবরই তো একদম ওয়েস্টটা পড়ছে, তাই না? এখন অবশ্যই ওজন এদিকে বেশি হবে, এই জায়গায় হচ্ছে ওজনটা বেশি, এই জায়গায় ওজন বেশি, এই জায়গায় ওজন যেহেতু বেশি, তার মানে কাউন্টিং হবে সেখান থেকে, ঠিক আছে? এবার কাউন্টিং করে দাও সুন্দর করে, 4 5, বুঝতে পারছি? হ্যাঁ, এ দেখ, একটু অংশ আর একটু অংশ সমানই, কিন্তু একটু অংশের এখানে কিছু অ্যাড নাই। তো এখানে যেহেতু কিছু অ্যাড নাই, এখানে কিন্তু CH3 অ্যাড আছে, CH3 অ্যাড থাকার কারণে একটু অংশের ওজনটা একটু বেড়ে গেছে না? এটাই, যেদিকে ওজনটা বেড়ে যাবে সেজন্য সেদিক থেকে কাউন্ট হবে। বুঝতে পারছি কিনা বল একটু। তাহলে নাম্বারিং এর ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারছি নাম্বারিং। 3 নাম্বার রুলস কি ছিল? 3 নাম্বার রুলস আমি বুঝাই দিব না, 3 নাম্বার রুলস আমি কখনোই বুঝাই দিব না। 3 নাম্বার রুলস কি ছিল দেখি, যোগে একাধিক কার্য, ওইটা তো গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি। যোগে যদি একাধিক কার্যকরী মূলক থাকে, যে ছকটা এঁকে দিছি, যে কার্যকরী মূলকটা ছকের উপরে থাকবে ওইটাকে প্রধান কার্যকরী মূলক ধরবো, আর বাকি যেটা থেকে যাবে ওইটাকে প্রতিস্থাপক হিসেবে ধরবো, ঠিক আছে? আবার আবার গত ক্লাসে এটাও শিখিয়ে দিয়েছিলাম যে প্রধান কার্যকরী মূলক হিসেবে থাকলে একটা কার্যকরী মূলকের নাম কি হয়, আর প্রতিস্থাপক হিসেবে থাকলে ওই কার্যকরী মূলকের নাম কি হয়, ঠিক না? তাহলে এটা বুঝাচ্ছি না। তারপর হচ্ছে প্রতিস্থাপক গুলোকে অ্যালফাবেটিক অর্ডারে লিখি, এটা বুঝাবার কিছু নেই।
হ্যাঁ, একটু আগে বুঝাইছি। প্রধান শিকলে কয়টি কার্বন আছে তা গণনা করে শব্দমূল নির্ধারণ করে, এটা তো বুঝাই দিলাম। 4টা কার্বন হলে বিউট হবে। নাম্বারিংটা হবে প্রধান শিকলের, প্রধান শিকলে কয়টা কার্বন আছে ওইটা হচ্ছে, ওইটার উপর শব্দমূল নির্ধারিত হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, প্রধান শিকলে কার্যকারী মূলকের উপযুক্ত নাম দিই, যেমন অ্যালকোহল থাকলে লাস্টে ওল যুক্ত করব, কিটোন থাকলে ওন যুক্ত করব, ঠিক আছে। আমি শুধু দুটো উদাহরণ দিচ্ছি, কারণ সবগুলো উদাহরণ দিলে ব্যাপারটা লম্বা হবে, দরকার নেই। আমরা যখন প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে থাকতে থাকতে অটোমেটিক বুঝে যাবে নামের শেষে অ্যালকোহলের জন্য কি হয়, কিটোনের জন্য কি হয়, অ্যালডিহাইডের জন্য কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি হয়, এগুলো অটোমেটিক প্র্যাকটিস যখন করবো এক্সাম্পল সহ, তখন অটোমেটিক বুঝে যাবো, ঠিক আছে। তারপর হচ্ছে একই প্রতিস্থাপক আর কার্যকর মূলক যদি একাধিকবার থাকে তখন ডাই, ট্রাই, টেট্রা এগুলো ইউজ করি, ঠিক আছে। 4 বার থাকলে টেট্রা, 3 বার থাকলে ট্রাই, 2 বার থাকলে ডাই, শেষ। এগুলো বোঝাবার কিছু নেই। 8 নম্বর রুলস কি? আচ্ছা, 7টা রুলস লিখে দিছি, 7টা রুলস লিখে দিছি, তাই না? ওকে, তাহলে মোটামুটি এইটুক তো বুঝছো। এখানে 8 নম্বর রুলস এখন অ্যাড করবো এই পৃষ্ঠায়। এখানে একটা 8 নম্বর রুলস অ্যাড করি। 8 নম্বর রুলস হচ্ছে যদি কার্যকারী মূলকের সংখ্যা একটি হয়, তবে আমরা কার্যকারী মূলকের নাম্বার শেষে সেটি কত নাম্বার কার্বনে আছে তার উল্লেখ করি, ঠিক আছে। যদি যদি যোগে যোগে ধর আমি সিরিয়াল মেনটেন করছি, হ্যাঁ, যদি যোগে কার্যকরী মূলকের সংখ্যা একটি হয়, কার্যকরী মূলকের সংখ্যা একটি হয়, একটি হয়, তবে আমরা কার্যকরী মূলকের নামের শেষে, তবে আমরা কার্যকরী মূলকের নামের শেষে কার্যকরী মূলক সংক্ষেপে লিখলাম, কার্যকরী মূলকের নামের শেষে, নামের শেষে যেটি, সেটি কত নম্বর কার্বনে আছে, সেটি কত নম্বর কার্বনে আছে, সেটি কত নম্বর কার্বনে আছে, আছে তা উল্লেখ করি, ঠিক আছে। তা উল্লেখ করি, উল্লেখ করি। তবে কার্যকরী মূলক যদি 1 নম্বর কার্বনে থাকে, মানে কার্যকরী মূলকটা যদি 1 নম্বর কার্বনটার মধ্যে থাকে, তখন সেই নম্বর উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। তবে কার্যকরী মূলক যদি, কার্যকরী মূলক যদি 1 নম্বর কার্বনে থাকে, 1 নম্বর কার্বনে থাকে, 1 নম্বর কার্বনেই থাকে, কার্বনে থাকে, তাহলে কি কি বলছিলাম, তাহলে সেই নম্বর উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে সে নম্বর উল্লেখ করার দরকার নেই। করার কি নেই, দরকার নেই। আচ্ছা, তা হচ্ছে যদি যৌগে কার্যকরী মূলকের সংখ্যা অধিক হয়, তবে শব্দমূল লেখার পরে কার্যকরী মূলক কত নম্বর কার্বন আছে তার উল্লেখ করি, ঠিক আছে। যদি যৌগে, আমাদের কিন্তু আপাতত আজকে পড়া এখানে শেষ হবে 3-4টা এক্সাম্পল দেখে, ঠিক আছে। আইপ্যাড পদ্ধতিতে আমরা ঢুকে যাব, নামকরণে ঢুকে যাব, ঠিক আছে। যদি যৌগে কার্যকরী মূলকের নামকরণে মিনিমাম 4 ক্লাস লাগবে, ঠিক আছে। 4 ক্লাস বলতে দুই ক্লাস শেষ করা দেওয়ার ট্রাই করবো 2 ক্লাসের মধ্যে। যদি যোগে কার্যকরী মূলকের সংখ্যা অধিক, আজকে হচ্ছে রুলস গুলো পড়ে ফেলছি, অধিক হয়, এখন এখন জৈব যৌগের মতন ইজি জিনিস দেখবি যে জৈব যৌগের থেকে মজার চ্যাপ্টার কিছুই নেই। এটা হচ্ছে জাস্ট একটা হাইপ, হাইপ ধরে রেখে ভয় পাওয়াই দেয়, ঠিক আছে। চ্যাপ্টার দেখে শব্দমূল লেখার পরে কার্যকরী মূলক কত নম্বরের কার্বনে আছে, কার্যকরী মূলক কত নম্বর কার্বনে আছে, কার্বনে আছে তা উল্লেখ করি, তা উল্লেখ করি, ঠিক আছে।
তাহলে আমরা এখন এক্সাম্পলে ঢুকে যাব কিনা দেখ। লিখছস? তুই লিখছস? আচ্ছা লিখে নে তাহলে। আচ্ছা তাহলে আমি কি এক্সাম্পলে ঢুকে যাব? আচ্ছা আজকে আমরা শিখবো অ্যালকেনের নামকরণ। আইপিএ পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ, ঠিক আছে? অ্যালকেনের নামকরণ। ওকে, তো অ্যালকেনের নামকরণ আমি কয়েকটা এক্সাম্পল দিই। এক, CH3। অ্যালকেনের নামকরণে সামান্য একটু ঝামেলা আছে, একটু ঝামেলা বলতে একটু ব্যতিক্রম, ঠিক আছে? একটু ব্যতিক্রম, এটা গায়েও লাগবে না তোর। ব্যাপার হচ্ছে এখানে কোনো কার্যকরী মূলকই নেই, তাই না? CH3 এটা কি কার্যকরী মূলক? মূলক না। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে এরকম যদি শিকল তৈরি হয় এটাকে, এটা কার্যকরী মূলক না, ঠিক আছে? এটাকে প্রতিস্থাপক ধরতে হবে, প্রতিস্থাপক ধরে নিতে হবে, ঠিক আছে? এটাকে ধরে নিতে হবে জাস্ট, এটাকে আমরা প্রতিস্থাপক ধরে নিব। প্রতিস্থাপক আর কার্যকরী মূলক তো একই জিনিস, ঠিক না? কিন্তু এটাকে কার্যকরী মূলক বলতে পারতেছি না, এই কারণে, কারণ এটা তো কার্যকরী মূলক না, ঠিক আছে? কিন্তু সেটা কার্যকরী মূলকের ছোট ভাই যেটা আছে, ছোট ভাইয়ের নাম প্রতিস্থাপক, মানে কার্যকরী মূলক যখন অবহেলিত অবস্থায় থাকে তখন আমরা এটাকে প্রতিস্থাপিত বলি না, প্রতিস্থাপক বলি না। এই বেচারাটা অবহেলিত অবস্থায় আছে, ঠিক আছে? তো এটার প্রতিস্থাপক নাম দিছি। তো প্রতিস্থাপক ধরে সেই জন্য আমাদের এখন শিকল তৈরি করতে হবে। যেহেতু আমরা কি বলছিলাম, কার্যকরী মূলক বা, যেহেতু আপাতত এটাকে বেচারা মন খারাপ করবে প্রতিস্থাপক বলে, অবহেলিত কথাটা বলছে মন খারাপ করবে, ঠিক আছে? তা আপাতত কথার সুবিধার্থে আমরা এটাকে কার্যকরী মূলকই বলি, ঠিক আছে? কথার সুবিধার্থে কার্যকরী মূলকে যদি কার্বন থাকে, তাহলে আমরা যে প্রধান শিকলটা বানাবো এটা তো অবশ্যই কার্যকরী মূলকটাকে অন্তর্ভুক্ত করতে হবে, তাই না? তার মানে এখানে দুইটা শিকল আমরা বানাইতে পারি। একটা শিকল হইতেছে যে, একটা শিকল হইতেছে যে এটা, এটা, তাই না? আরেকটা শিকল বানাইতে পারি এটা নিয়ে। তাহলে প্রধান শিকল কোনটা হবে? নীলটা। আচ্ছা এখানে একটা ছোট প্রশ্ন আসতে পারে তোর মাথায়, তোর মাথায় এখন আসবে না, যখন সেকেন্ড টাইম রিভাইজ দিবি তখন মাথায় আসবে, ঠিক আছে? আমি জানি সেকেন্ড টাইম মাথায় আসবে যে এটাকে যদি আমরা কার্যকরী মূলক বলতে পারি, এটাকে কেন বলতে পারবো না? এটা উপরে, এটা উপরে আছে দেখে এটাকে কার্যকরী মূলক বলতে পারতেছি, এটা জাস্ট পাশে আসে দেখে এটা অন্যায় করে বলছে। ব্যাপারটা এমন না। এটাও তো সিএইচ এর সাথে শাখা আকারে সিএস3 আকারে আছে, এটাও সিএইচ এর সাথে শাখা যুক্ত ভাবে সিএস3 আকারে আছে, ঠিক আছে? এটাও শাখা, এটাও শাখা। তো এটা উপরে থাকার কারণে এটাকে কার্যকরী বলে বলতেছি, এটা নিচে থাকার কারণে বলতেছি না, এটা কি দোষ করছে? ব্যাপারটা হচ্ছে তুই যদি এটাকে ধরে করস তাও ঠিক সেম রেজাল্টই আসবে, প্রধান শিকলের কার্বন সংখ্যা সেম থাকবে। এটাকে ধরে করলো প্রধান শিকলের কার্বন সংখ্যা সেম থাকবে। এখন করতো, এখন কথা হচ্ছে এটাকে ধরে কেন করছি, আমরা এতক্ষণ যে যতগুলো প্র্যাকটিস করে আসছি সব নর্মালি কার্যকরী মূলকগুলো উপরে থাকে বা নিচে থাকবে, ঠিক আছে? এরপর এগুলাতে তো ঝামেলা এড়ানোর জন্য আমরা একভাবে শিখতেছি, ঠিক আছে? হুদাই এইটাকে ধরে একবার করলাম, একবার এটাকে ধরে করলাম, দরকার আছে কোনো ঝামেলা জড়াবার দরকার আছে? আমরা গ্যাঞ্জাম করবো ঠিকই, কিন্তু শান্তিপূর্ণ গ্যাঞ্জাম করবো, বুঝতে পারছি? তাইলে এখন হইতেছে যে, তাহলে আমরা নাম্বারিং করব। এখন নাম্বারিং করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, কার্যকরী মূলকটা যেখান থেকে আগে আসবে সেখান থেকে নাম্বারিং করব, তাই না? একটা নাম্বারিং করতে পারি এদিক থেকে, একটা নাম্বারিং করতে পারি এদিক থেকে, এদিক থেকে, তাই না? দেখি বল, এখন নাম্বারিংটা করবো কোন দিক থেকে, তুই বল। হ্যালো, আচ্ছা
দেখি তুই বলতো, নাম্বারিং আমি দুই দিক থেকে করা যায় এটা দেখাই দিলাম, এখন কোন দিক থেকে করবো তুই বল। হুম, ভেরি গুড। তাহলে নাম্বারিংটা হবে যেখানে প্রতিস্থাপক আছে সেখান সেখান থেকে। ভেরি গুড, নাম্বারিং আগে করে ফেললে ভালো। তাহলে নাম্বারিংটা হবে 1 2 3 4 5, তাই না? তাহলে এখন এখন এটার নামকরণ কি হবে দেখি বলতো। আর আর আগাইতে হবে না, অ্যালকেনের শুধু এটাই ব্যতিক্রম। এটার নামকরণ কি হবে জানোস? এটার নামকরণ হবে একদম ইজি ব্যাপার, এটার নামকরণ হবে 2 মিথাইল প্যান্টেন। 2 মিথাইল প্যান্টেন। দেখি এটা এই নামকরণটা কেন এরকম হয়েছে। একদম সিম্পল ব্যাপার, এত ঘুরাবো না। নাম্বারিং করে ফেলছি, প্রধান শিকল চিহ্নিত গঠন করে ফেলছি, ঠিক আছে। এখন হচ্ছে যে 1 2 2 তে গিয়ে একটা মিথাইল যোগ হয়েছে না এখানে, দেখতো যেটা শিকলের সাথে অন্তর্ভুক্ত না, শিকলের সাথে অন্তর্ভুক্ত না কিন্তু অ্যালকাইল মূলক হিসেবে যুক্ত হয়েছে না এটা। এবার বুঝছো, আমরা যদি নাম প্রধান শিকল হিসেবে এটাকে বেছে নিতাম, যদি এটাকে বেছে নিতাম 1 2 2 তে গিয়ে মিথাইল পাইতি, 2 তে গিয়ে মিথাইল পাইতি না, সেম সেম জিনিসই তো। 1 2 2 তে গিয়ে একটা মিথাইল পাইছস, তাহলে 2 মিথাইল। ঠিক আছে, আমরা কিন্তু এটা বলে দিছি যে প্রতিস্থাপক গুলা যে নাম্বার কার্বনে পাবো, মানে প্রতিস্থাপক গুলো যে নাম্বার কার্বনে পাবো ওই নাম্বারটা উল্লেখ করতে হবে, এটা রুলসে লেখা আছে কোথায়। আরে এইটা, এটা প্রধান প্রধান শিকল তো এটা, প্রধান শিকলের 1 আর 2 নাম্বারে গিয়ে এখানে একটা প্রতিস্থাপক হিসাবে একটা মিথাইল পাইছি, ঠিক আছে। 2 মিথাইল, এবার কার্বন আছে কয়টা, 5টা, 5টা না, তো 5টা থাকলে এখন প্যান্ট হবে। আর যেহেতু এটা অ্যালকেন তাহলে নামের শেষে কি হবে, প্যান্টেন। আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে নামকরণ দেখছি, আরো কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখি ব্যাপারটা তো বুঝছস কেমনে করে, এবার তুই করবি। 2 নাম্বার ধর, শাখা শিকলে কই গেলি তুই? নীল কালারটা প্রধান শিকল না, নাম্বারিং করছি প্রধান শিকলে, রুলস অনুযায়ী রুলস মেনটেন করছি তো, অন্যায় করি নাই তো। আরে প্রধান শিকল বুঝলাম, এরপর নাম্বারিং করলাম, এটাই তো রুলসে লেখা ছিল, নাম্বারিং প্রধান শিকলেই করতে হবে, ঠিক না? মিসাইল 5 নাম্বারে আছে। আরে বোকা নাকি, দেখ প্রধান শিকলের অন্তর্ভুক্ত হচ্ছে 5 নাম্বারের মিসাইলটা, ঠিক আছে। এই শিকলটা আমরা কেন করব, আমরা প্রথম প্রধান শিকল একটা নির্ধারণ করব, প্রধান শিকলের নাম্বারিং করব, ঠিক আছে। এই কাজটা কেন করব, এই কাজটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রধান শিকল, এইটার কোনো শাখা নেই, ঠিক আছে। এটা কোনো শাখা নেই, এটা হচ্ছে আমাদের শিকল, এটা কোনো শাখা নেই। এটাতে নাম্বারিং কেন করব, এটাতে নাম্বারিং কেন করব, এটা যে প্যান্টেন এটা কেমনে বুঝছি, প্রধান শিকল নাম্বারিং করে। আমরা যদি ফুল যোগ ওটা নাম্বারিং করি, এটা তো হেক্সেন হওয়ার কথা, এখানে কার্বন একটা আছে না, এটা করলে তো হবে না, প্রধান শিকল। এখন হচ্ছে যে এই প্রধান শিকলের সাথে শাখা ভাবে যুক্ত আছে কোনটা, অনলি এই মিথাইলটা। এই মিথাইলটা এই শিকলের বাইরে না, বাইরের অংশ না। তুই যে 5 নাম, হ্যাঁ, তুই যে 5 নাম্বার মিথাইলের কথা বলছিস এটা তো এই শিকলের অন্তর্ভুক্ত, এটা গাছ, গাছের কোনো শাখা পাওয়া যায় না, শাখা তো এটা, ঠিক আছে। তো তার মানে প্রধান শিকলটা এটা আমি নির্ধারণ করবো শাখা কোনটা এটা বের করার জন্য, ঠিক আছে। শাখা এটা, এই শাখা হিসেবে যেটা আছে এটাকে বলে দিতে হবে 2 মিথাইল, মানে 2 নাম্বার, দুই প্রধান শিকলের 2 নাম্বার কার্বনের শাখা হিসেবে আছে 2 মিথাইল, ঠিক আছে। তাহলে এখন আরেকটা এক্সাম্পল দিই, একটু কঠিন এক্সাম্পল দিই, ঠিক আছে, এটা পারলে বাকিগুলো পারবি। CH3 CH CH3
CH C C2H5 CH3 CH3। ঠিক আছে, এটা পারবি? পারতে হবে। ঠিক আছে, প্রথম রুলস কি, প্রধান শিকল কোনটা এটা বের করতে হবে। প্রধান শিকল কোনটা, না প্রথমে নাম্বারিং করলে মারাটা খাবা। প্রধান শিকল কোনটা এটা বের করো, তারপর নাম্বারিং করো। কারণ এখানে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন মূলকগুলোকে প্রতিস্থাপক হিসেবে বা কার্যকারী মূলক হিসেবে গণনা করতে হবে। এখন এটাও অ্যালকেন মূলক, এটাও অ্যালকেন মূলক, এটাও অ্যালকেন মূলক, এটাও অ্যালকেন মূলক, তো তুমি কোনটাকে কার্যকারী মূলক ধরবা? যে কোনো একটাকে ধরতে হবে। ঠিক আছে, না না, ওই জন্য এখন অ্যাপ্লাই করার তো কাহিনী আসেনি। তুমি আগে প্রধান শিকল নির্ধারণ করো, তারপর না ওজন বের করবা। আমি বলি, আমি দেখাই দিই, ঠিক আছে। তাহলে CH3 CH CH3 CH, হ্যাঁ এটাকে ভেঙে লিখতে হবে। ভেরি গুড, একটু পাসুস, তাহলে প্রধান শিকল বের করতে পারতোস না কেন? C2H5 কে আমরা ভেঙে লিখতে পারি, কিভাবে ভেঙে লিখতে পারি, CH2 CH3, তাই না? এভাবে ভেঙে লেখা যায় না? দেখো কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, আর তিনটা মিলে পাঁচটা হয়ে গেছে, C2H5, সেম কথা বুঝে এলো না? তারপর এখানে কি ছিল, এখানে ছিল, এখানে কি ছিল দেখি বলো, এখানে ছিল, এখানে একটা CH3 ছিল, আর এখানে একটা CH3 ছিল। এখন প্রধান শিকল অবশ্যই এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। ঠিক আছে, এখন আমি আর খাতাটা ভরাবো না, একবার সবুজ কালি একবার নীল কালি। ঠিক আছে, অবশ্যই প্রধান শিকল হবে একটু পর্যন্ত, তাই না? আর তো কোনো অপশন নাই প্রধান শিকল হবার, কারণ এটা একমাত্র দীর্ঘ চেন, এটা একমাত্র দীর্ঘ চেন। তাহলে এটা প্রধান শিকল, তাহলে নাম্বারিংটা এখান থেকে হবে। ঠিক আছে, তো নাম্বারিং যদি এখান থেকে হয়, আমি কি বলছিলাম, নাম্বারিং অবশ্যই যেটা কার্যকারী মূলক, কার্যকারী মূলক এখানে তিনটা জিনিস হওয়ার সুযোগ পাইতো, C2H5 হইতে পারতো, CH3 হইতে পারতো, তাই না? কিন্তু এখন কার্যকারী মূলক হয়ে গেছে কোনটা, C2, এটা না, C2H5 টা না। কারণ আমরা কি বলছিলাম, কার্যকারী মূলকে যদি কার্বন থাকে তাহলে অবশ্যই সেই প্রধান শিকলে অন্তর্ভুক্ত হবে, তাই না? তো প্রধান শিকলে অন্তর্ভুক্ত হইতে পারছে অনলি সে না, তার মানে কার্যকারী মূলক সে না, বাকিগুলো এগুলো প্রতিস্থাপক হয়ে যাবে না? তাহলে নাম্বারিংটা আর কার্যকারী মূলক যেখান থেকে কাছে থাকে সেখানে সেখান থেকে নাম্বারিং হয়, তাহলে অবশ্যই এখান থেকে হবে 1 2 3 4 5। বুঝতে পারছি? একটু বুঝছস? এখন নামকরণ কর। নিচের কার্বনটা তো ভাই শাখা, ঠিক আছে। আমি বলি নিচের এটা বেসিক ক্লিয়ার করি, কারণ তুই এটা বেসিক ক্লিয়ার না করলে পরে আটকাবি, ঠিক আছে। নিচের কার্বনটাকে কেন শাখা হিসেবে নিছি, আমরা এদিক থেকে কাউন্ট করে নিচেরটাকে যদি নিতে যাইতাম, নিচেরটা হয়ে একটুকে আটকে যেত, ঠিক আছে। আরেকটা শিকল নিতে পারতো, এদিক থেকে যাই, আমি মাউস পয়েন্টার ঘুরাচ্ছি, এদিক থেকে যাই, এইটা একটা শিকল নিতে পারতো। আরেকটা নিতে পারতো, এদিক থেকে যে কাউন্ট করে এটা একটা শিকল নিতে পারতো। মোট কথা শাখা পোশাকে নিয়ে ফেললে ওটুকু আটকে যাবে। কিন্তু আমাদের তো শিকল লাগবে দীর্ঘটাই, এটা অবশ্যই দীর্ঘ শিকল, এটাই হবে, ঠিক আছে। এটা পর্যন্ত আমি জাস্ট এখানে সবুজ কালি, নীল কালি, লাল কালি দিয়ে আলাদা আলাদা কয়টা শিকল দিতে পারি এটা দেখাই নাই বলে তোর থেকে মনে হইতে পারে যে এটা কেন যুক্ত হলো না, ঠিক আছে। সেই জন্য। তাহলে এখন দেখি নাম্বারিং করে দিলাম, প্রধান শিকল বলে দিলাম, দেখি নাম 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 বলতে এটা কি হবে। পেন্টেন তো অবশ্যই হবে। আচ্ছা সরি সরি সরি, এখানে নাম্বারিং বলেছে, বলবি না? 1 2
3 4 5 ভেরি গুড। আমি মনে হচ্ছে এটার কথা বলতেছস। 6 ঠিক আছে। ওকে তাহলে বল। তাহলে অবশ্যই হেক্সেন হবে তাই তো। তারপর হচ্ছে 3 5 ডাইমিথাইল হেক্সেন। একটু কাছতে পারছো সেটার জন্য তোকে ধন্যবাদ, বাট এটা ভুলেছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে 3 নাম্বার কার্বনে 2টা মিথাইল অ্যাড আছে না 3 নাম্বার কার্বনে, সেজন্য লিখতে হবে 3 3, মানে 3 তে 2টা অ্যাড আছে। 3 তে আরেকটা কোথায় আছে 5 এ না, 5 এ। যেহেতু সবগুলাই অ্যালকাইল মূলক সেম জিনিস, মিথাইল মিথাইল মিথাইল, তিনটে মিথাইল না, এই যে এটাও মিথাইল এটাও মিথাইল এটাও মিথাইল, সেজন্য তিনটা একসাথে লিখবো আমরা। ঠিক আছে, আলাদা হলে কিন্তু আলাদা আলাদা লিখতে হইতো, যেহেতু একসাথে পাইছি সেজন্য আমরা শুধু নাম্বারিংটা সিলেক্ট করে দিলাম প্রতিস্থাপগুলো কোন কোন নাম্বার আছে। 2টা 3 দিছি কারণ 3 এ 2টা আছে আর 5 একটা আছে। কি আছে, কি এমন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে 3টা মিথাইল আছে এই নাম্বারিং গুলাতে, ট্রাইমিথাইল ট্রাইমিথাইল, তারপর কি হবে হেক্সেন, আর কিছু না, ট্রাইমিথাইল হেক্সেন। বুঝতে পারছি? হ্যালো, ওকে। এখন কথা হচ্ছে ডবল থ্রিটা না দিলে কি হতো, আমি চাইলে এবার বলতে পারতাম না 3 5 ট্রাইমিথাইল হেক্সেন, শুধু 3 5 ট্রাইমিথাইল হেক্সেন করলে এটা এই কারণে বলে তো 3 5 এ 3টা মিথাইল আছে বুঝলাম, হ্যাঁ 3 নাম্বার কার্বন একটা আছে, 2 নাম্বার 5 নাম্বার কার্বন একটা আছে, কিন্তু নাম আবার ট্রাই, তাহলে 2টা কার্বন অ্যাকচুয়ালি 2টা মিথাইল অ্যাকচুয়ালি 3 নাম্বার কার্বনটাতে আছে নাকি 5 নাম্বার কার্বনটাতে আছে, এটাকে বোঝা যাচ্ছে? তখন বোঝা যাবে? বোঝা যাবে না। সেই জন্য আমরা কি হচ্ছে 3 3 মাত্র বোঝাচ্ছে 3 নাম্বার কার্বনে 2টা মিথাইল আছে আর 5 নাম্বার কার্বনে একটা মিথাইল আছে, মোট মিলে ট্রাইমিথাইল হেক্সেন। ঠিক আছে, তারপর আরেকটা এক্সাম্পল দিই, তারপর আজকে শেষ, ছুটি। 3 নাম্বার এটা লাস্ট, ঠিক আছে, একটু মনোযোগ দে, একটু মনোযোগ দে। দেখতেছিস তো? দেখি এটা কর তো, দেখি এটা কর। এখানে কিন্তু ওজন থিওরি অ্যাপ্লাই করতে হবে, কেন বলতো? না, প্রথম হচ্ছে ক্লোরিন আছে, ক্লোরিন তো কোনো কার্যকারী মূলকের মধ্যে পড়ে না, প্রতিস্থাপকের মধ্যে পড়ে না, এটা একটা আগাছা। ঠিক আছে, ইথা তো একে অবহেলিত, ইথার থেকে অবহেলিত ইথে, ঠিক আছে, তো ইথে ইথে খুশি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ইথে অবহেলিত হইলেও অ্যালকানের ক্ষেত্রে ইথাকে আমরা কার্যকরী মূলক হিসেবে ধরি, ঠিক আছে। 1 2 3 এখান থেকেও 3 নাম্বার কার্বনে পড়তেছে, 1 2 3 এখান থেকেও 3 নাম্বার কার্বনে পড়তেছে, তাই না? এখন আমরা কি বলছিলাম, যদি 2 পয়েন্ট থেকে সেম জায়গায় কার্যকরীমূলক থাকে তখন আমাদেরকে ওজন থিওরি অ্যাপ্লাই করে বলতে হবে কোন নাম্বার থেকে, মানে এইখান থেকে কাউন্টিং হবে নাকি এখান থেকে কাউন্টিং হবে, দেখি বলতে এখান থেকে কাউন্টিং হবে নাকি এখান থেকে কাউন্টিং হবে। ওজন থিওরি কি বল, অবশ্যই এখান থেকে কাউন্টিং হবে। এখান থেকে কেন কাউন্টিং হবে, এখানে একটা ক্লোরিন থাকার কারণে এই জায়গায় ওজনটা বেশি হবে, তাহলে কাউন্টিং হবে এখান থেকে 1 2, বুঝতে তো, 3 4 5, বুঝতে পারছি? তাহলে এটার নাম হবে 2 ক্লোরো, ভেরি গুড, 2 ক্লোরো, 2 ক্লোরো, একটু পারলে আর বাকি পারতোস না কেন, 3 মিথাইল প্যান্টেন, এখানে প্যান্টেন হবে, হেক্সেন কেমন হবে, 5টা না, 3 মিথাইল প্যান্টেন। ওকে,
তাহলে বুঝছস কিনা বলতো? আগে কখন এত ভালো মতো বুঝছস না, এখন ভালো লাগতেছে তাই তো? তো আমি তো তোকে প্রমিস করছিলাম যে আমি যে যে চ্যাপ্টার গুলো টাচ করছি কেমিস্ট্রিতে সবগুলো, এখন কেমিস্ট্রি পড়তে এখন অনেক মজা লাগে না? মানে সব জানোস কেমিস্ট্রি, কেমিস্ট্রি এখন ভয় লাগে না, কেমিস্ট্রি সব জানোস। ঠিক আছে, যেমন তড়িৎ রসায়ন থেকে আমি যদি তোকে বলি যে পশু তড়িৎ রসায়ন থেকে পরীক্ষা নিব, তুই ফুল পড়ে আমাকে পরীক্ষা দিয়ে দিতে পারবি না? তারপর থার্ড চ্যাপ্টারটা, হ্যাঁ কখনো পরীক্ষা নেওয়া হয় না সে না, এক প্রথমবার পরীক্ষা দিতে একটু কষ্ট হবে, বাট সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিবি তখন দেখবি যে পানি ভাত। হুম। কারণ আমাদের আবার করতে হবে। আবার যদি বলি ফার্স্ট চ্যাপ্টার থেকে পরীক্ষা নেই, তাও পারবি? পারবি না? দুনিয়ার সব ইজি চ্যাপ্টার তাই না? দুনিয়ার সব ইজি টপিক এগুলা। তো কথা হইতেছে আমি যা পড়াবো সবই দুনিয়ার ইজি যাবে, এখন হচ্ছে বাসায় পড়তে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে তোর একটা মাথায় প্রশ্ন আসে নাই, কারণ তুই কি লুক, দেখ, কা- কার্যকরী মূলকে যদি কার্বন থাকে, প্রধান শিকলকে, প্রধান শিকল অবশ্যই তাকে অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু আমরা শিকল তো নিচ্ছি এটা, ও অন্তর্ভুক্ত হইলে কোথায়? না, ব্যাপারটা হইতেছে ও যখন মাঝখানে থাকবে, 2 পয়েন্টের মাঝখানে থাকবে, তখন আবার এই সূত্র চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন ওকে অন্তর্ভুক্ত করতে হবে না সিরিয়ালি, মানে ওজন, তখন হচ্ছে ওজন থিওরি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর ওজন থিওরিতে তো ওকে আমরা কাউন্ট করতে পারতেছি না, পারবো? ওজন থিওরি ওকে যদি প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত করে দিই, তাহলে ওজন থিওরি হবে কোত্থেকে? যেতে পারছি? কারণ কেন অ্যাপ্লাই হবে না, একদম সিম্পল হিসাব। আমি যদি এদিক থেকেও শিকলটা বানাই, সেম জিনিস বোঝাচ্ছে, এদিক থেকে শিকলটা বানাইলে সেম জিনিসই বোঝাচ্ছে, তো কাউন্টিংটা হবে কোত্থেকে? বুঝতে পারছি? তাহলে তখন শুধু ওজন থিওরি অ্যাপ্লাই হয়ে এভাবে নামকরণ হবে। বুঝতে পারছি ব্যাপারটা? পারবি? আজকে যা পড়াইছি, তাহলে ছুটি আজকে।